আমাদের সমাজে বহুল প্রচলিত কিছু আয়ের উৎস, সেগুলো কি, যেখান থেকে আমরা টাকা রোজগার করি। প্রথমে যে পেশাগুলি আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত, সরকারি চাকরি ও ব্যবসা ছাড়া বা চাকরি ছাড়া যে উপার্জনের পদ্ধতিটা হলো টোটো চালানো, চাষ, কৃষিকাজ, সবগুলোই বলছি। কৃষিকাজ, কারখানায় চাকরি, ছোট দোকান খোলা, এনজিওর মতো কিছু উদ্যোগ খোলা, অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা নন গভর্নিং অর্গানাইজেশন, যেখানে ট্যাক্স লাগে না, ট্যাক্স ফ্রি বলেই আমরা জানি। এছাড়া আমাদের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী যে পেশাগুলির কথা বলেছেন, চপ শিল্প, তেলে ভাজা শিল্প, তো চপ ভাজা, তেলে ভাজা, চপ মুড়ির দোকান, খাবারের ব্যবসা, ফাস্টফুডের দোকান, সেলাই, টেলারিং এর দোকান, গম ভাঙা, আটা ভাঙার মেশিনের দোকান, ডিস্ট্রিবিউটারশিপ বা ডিলারশিপ, কোনো কোম্পানির, কোনো ফুডস কোম্পানি অথবা মেশিন কোম্পানি বা কাপড়ের কোম্পানি সাথে টাই আপ করে এলাকার এক্সিকিউটিভ হওয়া, দালালিগিরি করা। কোনো অফিসে কোনো কাজ হয়তো কারোর প্রয়োজন, সেই কাজ করে দিলাম, তার বদলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা গ্রহণ করলাম। অথবা নিজের কিছু দক্ষতা ডেভেলপ করা, যেমন সেলাই মেশিন চালানো, আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট, জেরক্স, এছাড়া ছোটখাটো দোকানের মধ্যে যেগুলি আমাদের এলাকায় সবচেয়ে প্রচলিত, সেগুলি হল মুদিখানার দোকান, ফ্রিজ, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, টিভি, এইসবের দোকান, ঝালমুড়ি দোকান, কসমেটিক্স, স্টেশনারি গুডস, দশকর্ম ভান্ডার, খেলা লাগানো,
আম চাষ, সবজি চাষ, ছাদের মধ্যে ছাতুর চাষ মানে মাশরুম চাষ, এছাড়া কোনো দোকানে কাজ করা, কোনো অফিসে কাজ করা, অটোমোবাইল রিপেয়ারিং এর কাজ, কোথাও শিখে সেখান থেকে স্কিল ডেভেলপ করে নিজে ব্যবসা শুরু করা যেতে পারে। সার্ভিস সেন্টার, এভাবে সাইকেল রিপেয়ারিং এর দোকান বা সাইকেলের দোকান, মিষ্টির দোকান, রসগোল্লা, পান্তুয়া। এক্সপিরিয়েন্স সব ক্ষেত্রেই আগে অর্জন করতে হবে। উইদাউট এক্সপিরিয়েন্সে কিন্তু ফ্লপ করে যাওয়ার সম্ভাবনা প্রবল, মানে লস করার সম্ভাবনা, মানে লস হবে এটা আমাকে ধরে নিতে হবে 99%। আগে এক্সপিরিয়েন্স পরে কাজ। তো এক্সপিরিয়েন্স কিভাবে করব? দোকানে কর্মী হিসেবে কাজ করে সেখান থেকে এক্সপিরিয়েন্স ডেভেলপ করব। ইলেকট্রিশিয়ানের কাজ, বাড়িতে বাল্ব লাগানো, টিউবলাইট লাগানো, ওয়্যারিং করা। কনস্ট্রাকশনের কাজ, ছোটখাটো রিপেয়ারিং, সারাই, পিলার বানানো, ঢালাই করা, প্লাস্টার করা। প্রথমে কারোর কাছ থেকে শিখলাম, তারপরে নিজে কাজ শুরু করলাম, নিজে কন্ট্রাক্ট নিয়ে নিজের উদ্যোগে। বাই অ্যান্ড সেল, পুরনো গাড়ি, সাইকেল অথবা নতুন প্রোডাক্ট কিনে পুনরায় বিক্রি করলাম, সেখানে কিছু কমিশন পাওয়া যায়। ধার অ্যাভয়েড করব। খুব চেনা পরিচিত কাছের মানুষরা ধার দেব না, অথবা ধার দিলেও তার জন্য একটা সুনিশ্চিত নীতি মেনটেন করব। যেমন ফার্স্ট বিল কমপ্লিট হলো, তারপরে সেকেন্ড বিলের জন্য আমি কাস্টমারকে ধার দেব, অথবা আমি কাস্টমারকে 500 টাকা পর্যন্ত ধার দেব বা 100 টাকা পর্যন্ত ধার দেব, তারপরে শোধ করলে আরো 100 টাকা, মানে ম্যাক্সিমাম 100 টাকা। এইভাবে কিছু বেসিক সিস্টেমে ধার কে মেনটেন করা, এতে ব্যবসা লস যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে। সাধারণত ধারের কারণে ব্যবসায় প্রচুর ক্ষতি হয়। এছাড়া যেগুলির এক্সপায়ারি ডেট আছে, সেগুলি সময়ের সাথে যেগুলি আইটেমগুলি পুরনো হয়ে গেলে নষ্ট হয়ে যাবে, বিক্রি হয় না, সেগুলি সম্পর্কে সচেতন থাকা। কোনো অফিসে যদি কাজ করি, আমি নিজেও তাহলে অফিসে কাজ করেছি, তো সেই অভিজ্ঞতা থেকে বলছি যে বসের বা উপরওয়ালার বা মালিকের নির্দেশ মতো কাজ করব, সাথে নিজের স্বার্থটাও দেখব।
টাইম টু টাইম কাজ করব এবং বেসিক কমন সেন্স দিয়ে সিচুয়েশনকে বোঝার ও মেনটেন করা, হ্যান্ডেল করার চেষ্টা করব। চা তৈরি করার মেশিন, আইসক্রিম বানানোর মেশিন, নুডলস মেকিং মেশিন, সয়াবিন বানানোর ও সয়াবিনের দুধ তৈরির মেশিন, ডায়েরি প্রোডাক্ট বা দুধের প্রোডাক্ট বিক্রি, চা বিক্রি, রাস্তায় হেঁটে, সাইকেলে বা পায়ে ইডলি বিক্রি, চা বিক্রি, প্যাকেটজাত খাবার বিক্রি, কোনো রেল স্টেশন অথবা ক্রাউডেড প্লেসে যেখানে লোকজন অনেক আনাগোনা বেশি থাকে, সেখানে জলের বোতল, চিপস, লজেন্স এখানে বিক্রি করে মান্থলি একটা অ্যামাউন্ট পাওয়া যায়। সোর্স অফ ইনকামকে বাড়ানো, সিজনাল বিজনেস, যেমন ক্রিসমাস ডেতে কেক বিক্রি, রাখির সময় রাখি বিক্রি, পুজোর সময় কাপড়, জামা, ক্লথস, গার্মেন্টস বিক্রি, পুজোর সময় পুজোর আইটেম যেমন ধূপ, চাঁদা, চাঁদমালা, ডেকোরেটিভ পুজোর, সরস্বতী পুজোর সময় এইসব দশকর্মা দোকানে যদিও পাওয়া যায়, তবু সিজনাল বিজনেস বলতে সাধারণত এইগুলো বোঝে। বর্ষায় ছাতা বিক্রি, কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করা, তাতে তাদের একটা বিজনেস প্ল্যান আগে থেকে রেডি থাকে, তাদের কথা মতো চললে চলে, একটা অ্যামাউন্ট পাওয়া যায়। একজন নয়, একাধিক বা ততোধিক, দুই বা ততোধিক, কারণ একজনের ভরসায় থাকলে সে আপনাকে তার চেয়ে উপরে উঠতে দেবে না। সে একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে আপনাকে বেঁধে রাখবে এবং তার নির্দেশ মতো আপনি চলতে বাধ্য হবেন। তাই একাধিক কোম্পানির সঙ্গে টাই আপ, কোম্পানির সঙ্গে চুক্তি করা। বাড়িতে গিয়ে সিসিটিভি লাগানো, কম্পিউটার রিপেয়ার, বাড়ির কেয়ারটেকার, মানে বাড়ি সাফাই, বাড়ির বাজার করে দেওয়া, আপনি
মহিলা বা স্ত্রীলোক বা মা হলে বাসন, অন্যের বাড়িতে বাসন ধোয়া, ঘর মোছা, এইসব ছোটখাটো কাজগুলি করে একটা অ্যামাউন্ট বা কিছু সুবিধা মাসে মাস পাওয়া যায়। এছাড়া বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি থাকলে তার কেয়ারটেকার হিসেবে একটা মোটা টাকা অ্যামাউন্ট মাসে পাওয়া যায়। কারণ সাধারণত যারা বাড়িতে বয়স্ক মানুষ কেয়ার রাখে তারা একটু ধনী প্রকৃতির বা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পয়সাওয়ালা ঘরে হয়ে থাকে এবং অনেকে দায় পড়েও করে রাখে। আমরা দেখেছি আশেপাশে শহরাঞ্চলে দেখেছি বা আমাদের এলাকাতেই দেখছি, তারা মাসে 10,000 টাকা দাবি করছে রান্নার জন্য। আমি আমাদের আশেপাশের বাড়িতে বা নিজেদের বাড়িতেও কখনো প্রয়োজনে বিপদে আপদে পড়লে তখন রাখতে হয়। তখন তাদের 2,000 থেকে 4,000, 5,000 টাকা পর্যন্ত তারা দাবি করে এবং এটা রেট আছে তাদের। তো এগুলো থেকেও কমসে কম ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। ঠিক সব কাজেই কিন্তু এই সুযোগটা থেকে থাকে। এখানে ফাস্ট ফুডের মধ্যে রয়েছে চিকেন পকোড়া, চপ তেলে ভাজা তো আছেই, বেগনি, সিঙ্গাড়া, ভেজিটেবিল চপ, চাউমিন, ম্যাগি, মোমো, ইডলি, ফুচকা, ঝালমুড়ি, দুর্গাপুরে দেখেছি রেল স্টেশনে বিক্রি হয় ভেলপুরি, ভ্যারাইটিস আইসক্রিম। এছাড়া কলকাতার মার্কেটে, বড় বাজারের মার্কেটে খুব সস্তায় খুব ফ্রেশ খাবার, কোয়ালিটিটা অবশ্যই মেনটেন করা প্রয়োজন দোকানকে চালু রাখতে গেলে, যেটা গ্রামাঞ্চলে মানুষ ব্যর্থ হয় অনেক সময়। শহরাঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ফ্রেশ খাবার পাই, সেখানে সেলও বেশি। যে খাবারের গুণমান মেনটেন করলে তবেই দোকান চালু থাকবে। শুধু খাবার কেন, যে কোনো আইটেমের খাবারের ক্ষেত্রে এটা বেশি গুরুত্বপূর্ণ। খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মিত দোকান পরিষ্কার ধোয়া বা ঠেলা গাড়ি পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, একই দোকানের তলায় একাধিক রকমের ব্যবসা শুরু করে সেল বাড়িয়ে একটা অ্যামাউন্ট পাওয়ার সুযোগ এসে যায়। কোনো ট্যুর গাইড হিসেবে অথবা রোগী দেখানো, পেশেন্টকে ভেলোরে নিয়ে যাওয়া, অথবা কলকাতার কোনো হসপিটালে অথবা শহরাঞ্চলের কোনো হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট করাতে, ব্যাঙ্গালোরে, নারায়ণীতে, চেন্নাইয়ে নিয়ে যাওয়া, মুম্বাইয়ে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া এজেন্ট হিসেবে
কিছু টাকা ভালো রোজগার করা একটা অপরচুনিটি, একটা সুযোগ থাকে। টিউশন পড়ানো, প্রাইভেট টিউটর, বাড়িতে গিয়ে অথবা নিজের বাড়িতে বাচ্চাকে নিজের যোগ্যতা অনুসারে কিন্ডারগার্টেন থেকে শুরু করে এইচএস, অনার্স, মাস্টার্স, ব্যাচেলার্স ডিগ্রি পর্যন্ত পড়িয়ে নিজের সেখানে সম্মান ও টাকা দুই পাওয়া যায়। লেবার সাপ্লাই হিসেবে নিজেকে আপনি ডেভেলপ করতে পারেন চাইলে। সেখানে কিছু ইউনিয়ন আছে, কিছু অর্গানাইজেশন আছে, তাদের হয়ে কাজটি করতে হয়। সেখানে বাড়িতে বাড়িতে গিয়ে অথবা বাজারে গিয়ে লেবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হয় ও প্রয়োজন অনুসারে, তাদের ডিমান্ড অনুসারে কাজে পাঠানো হয়। এই কাজটিও একটি গুরুত্বপূর্ণ কাজ এবং এখানেও বেশ মোটা টাকা আয়ের সুযোগ থাকে। এখানে বিভিন্ন ধরনের লেবার, যেমন ধান কাটার লেবার, কারখানায় ফ্যাক্টরিতে কাজের জন্য লেবার, কারোর বাড়িতে কোনো ছোট বড় কাজ তার জন্য লেবার, এগুলির মাধ্যমে থার্ড পার্টি হিসেবে নিজেকে চাইলে দেখতে পারেন। এছাড়া মোবাইল রিপেয়ারিং, কম্পিউটার মেনটেনেন্স ও রিপেয়ারিং, মানে কম্পিউটার হয়তো আমি চিপ লেভেলে রিপেয়ারিং না জানলেও বেসিক যে কম্পোনেন্টের রিপ্লেসমেন্ট বা ডিটেকশন, প্রবলেম ডিটেকশন, প্রবলেম ডায়াগনস্টিক কম্পিউটারে, এগুলোর জন্য কোনো সার্টিফিকেট প্রয়োজন হয় না। যা থাকলে খুবই ভালো, কিন্তু মেডিকেলের জন্য সার্টিফিকেট লাগে অবশ্যই, লাইসেন্স লাগে, কিন্তু এগুলোতে লাইসেন্স সেভাবে প্রাথমিকভাবে লাগে না। তো মোবাইল রিপেয়ারিং, কম্পিউটার রিপেয়ারিং, পার্টস চেঞ্জ করা, কম্পিউটার স্ক্রিনের মনিটরের এলসিডি প্যানেল বদল করা, বা কম্পিউটারের মাদারবোর্ড চেঞ্জ, সিপিইউ এর এসএমপিএস চেঞ্জ, কুলার চেঞ্জ, হার্ড ড্রাইভে ওএস ইনস্টলেশন, এইসব কাজগুলি রয়েছে। কম্পিউটার এএনসি, অ্যানুয়াল মেনটেনেন্স কস্ট, কম্পিউটারকে 1 বছরের জন্য বা ইয়ারলি একটা মেনটেনেন্স প্ল্যানিং করা হয়, কাস্টমারকে বা ক্লায়েন্টকে দেওয়া হয়, যাতে 1 বছরের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বদলে ফ্রি সার্ভিসিং, একটা অ্যামাউন্টের বদলে ফ্রি সার্ভিসিং দেওয়া হয়। সেখানে হয়তো কন্ডিশনস কিছু থাকে যে পার্টসের দাম লাগবে এবং সার্ভিসিংয়ের কোনো চার্জ লাগবে না। এইসব একটা যে কোনো ধরনের সাপোর্ট, কেবল হার্ডওয়্যারের পার্টসের দাম অথবা লাগবে এবং কনসালটেশনের চার্জ সেখানে ফ্রি। এইসব ধরনের কন্ডিশন দিয়ে একটা এএনসি করে সেখান থেকেও ভালো আয়ের সুযোগ থাকে।
এছাড়াও গুমটি আছে, পান, বিড়ি, সিগারেট, যদিও এটা আমি সাপোর্ট করি না। পানের দোকান ঠিক আছে, কারণ এতে সমাজের উন্নতি ব্যাহত হয় বা মানুষের এগুলি ক্ষতির কারণ। সমাজের ক্ষতির কারণ এগুলি বিড়ি, সিগারেট, গুটখা। কিন্তু এখানে হলেও বর্তমানে এই ব্যবসাটি খুবই একটি জনপ্রিয় ব্যবসা। সব এলাকাতে এই ধরনের দোকান থাকে, গুমটি, পান গুমটি। তো এখানে পান, গুটখা, বাচ্চাদের চিপস, চকলেট, বাচ্চাদের জন্য এই ছোটখাটো ইলেকট্রনিক্সের প্রোডাক্ট, যেমন ঘড়ি, হাত ঘড়ি, বেল্ট, টুপি, এই সব দিয়ে একটা ছোটখাটো গুমটির মধ্যে ব্যবসা করে একটা আয়ের সুযোগ থাকে। এছাড়া হচ্ছে জুয়েলারি বিজনেস। মেয়েদের কানের, গলার, মাথার এইসব জুয়েলারি, হাতের চুড়ি, বিভিন্ন ডিজাইনের কানের, এখনকার যেগুলো বেরিয়েছে প্লাস্টিকের বা পুঁথি দিয়ে মুক্তোর মালা, প্লাস্টিকের চুড়ি, বিভিন্ন রকমের ডিজাইনের গলার হার, চুমকি দেওয়া, কাঁচের ডায়মন্ড বসানো, সিঁদুর, এইসব যে আমাদের গ্রুমিং মেয়েদের বিশেষত। এছাড়াও ছেলেদের জন্য ব্রেসলেট, হাতের রিস্টে পরার ঘড়ি, এইসব দিয়ে একটা জুয়েলারি বিজনেস চালিয়ে খুব ভালো রোজগার হতে পারে। এইসব আইটেমগুলি কেনার দাম সাধারণত খুব কমই হয় এবং এগুলি মানুষের অজানাই থাকে। হাওড়ার বড় বাজারে ও বিভিন্ন বড় বাজারে ও যারা ডিলার, যারা ডিস্ট্রিবিউটার আছে, তারা এই প্রোডাক্টগুলি সেল করে। চাইলে আপনি নিজে কলকাতা বড় বাজার থেকে মাল কালেকশন করে নিজের চাহিদা পছন্দ অনুসারে, কাস্টমারের পছন্দ অনুসারে, কাস্টমারের ডিমান্ড অনুসারে আপনি নিয়মিত বাজার থেকে নিয়ে এসে বিক্রি করতে পারেন। এগুলির জন্য বেশি ভারী না হয়, এগুলি বহন করা সহজ হয়, ব্যাগের মধ্যে নিয়ে আসা যায়, বা এগুলি ক্যারি করা খুব কষ্টসাধ্য হয় না, খুব একটা সহজ হয়। এছাড়া মূর্তির দোকান, বিভিন্ন রকমের শো পিসের দোকান, ঠাকুরের মূর্তি, ফটো সেলিং, ওয়ালপেপার, ফটো সেলিং আছে, ওয়ালপেপার সেখানে থাকবে, এবং আলাদা করে স্টিকারের দোকান এখন যেটা নতুন উঠেছে, নতুন চলছে সব শহরেই, আসানসোল, দুর্গাপুর, কলকাতা, যেগুলো আমি নিজে দেখেছি, বাঁকুড়া, এই জায়গাগুলোতে, দিল্লি, এখানে ওয়ালপেপারের দোকানগুলি
ভালোই চালু হয়েছে। এখান থেকেও বিভিন্ন ডিজাইনের ওয়াল স্টিকার পাওয়া যায়। চাইলে আপনি এই ব্যবসা চাইলে শুরু করতে পারেন। এছাড়াও ফার্নিচারের দোকান, চেয়ার, টুল, আলমারি, শোকেস, এইসবের দোকান ও এখান থেকেও ভালো রোজগার করা যায়। এর জন্য জায়গা বেশ অনেকটাই জায়গা লাগে। ভাড়া যদি আরো যথেষ্ট জায়গা থাকে, তার জন্য এই ব্যবসাটি খুবই একটি আয় উৎপাদনকারী ব্যবসা। খুব ভালো একটা টাকা এখান থেকে রিটার্ন আসে। কারণ কি, এগুলো রাখবার জন্য জায়গা প্রয়োজন হয় এবং এক একটা আইটেম বিক্রি করে কমসে কম 500 থেকে 1000-এর উপরে প্রফিট থাকে। এবং এটা ডিপেন্ড করছে মার্কেটের উপরে, আপনার নিজের আমার নিজের স্কেলের উপরে কততে সেল করব। সেটা আমি সবসময় চাইবো একটা কম্পিটিটিভ ভ্যালু সবসময়তেই যে কোনো ব্যবসাদার, যে কোনো দোকানদার বা যে কোনো ব্যক্তি, যে বিক্রেতা একটা ব্যালেন্স মেনটেন করে তার প্রাইসিং সেট করে। আশেপাশের ব্র্যান্ডের ভ্যালু, লোকাল প্রোডাক্টের ভ্যালু এবং তার কোম্পানির দেওয়া রেকমেন্ড করা ভ্যালু, এইগুলোর সঙ্গে একটা ম্যাচিং করে কম্পারেটিভলি ভ্যালু একটা সেট করে সেল হয়। এটা পুরোটাই সিচুয়েশনের উপরে, সার্কামস্ট্যান্সের উপরে, পরিস্থিতির উপরে ডিপেন্ড করছে। কিন্তু এগুলিতে লসের সম্ভাবনা নেই বললেই চলে। লাভই লাভ। এছাড়াও সংসারের যে জিনিসপত্রগুলি আমরা ব্যবহার করি, সংসার সরঞ্জামের দোকান, বর্তমানে মিশোতে বিভিন্ন সাইটে যেগুলো দেখছি, বিভিন্ন রকমের যে প্রোডাক্টগুলি রয়েছে মিশোতে, ফ্লিপকার্টে, অ্যামাজনে, শপসিতে, সেখানে যে আইটেমগুলি আমরা সস্তায় বলে মনে করছি, মার্কেটে আমরা যদি ঘুরে দেখি, দেখবো যে কিছু কিছু আইটেম তার চেয়েও সস্তা। যে মার্কেটে যারা ঘোরে তারা সবসময় একটা জ্ঞানার হয়ে যায়। সবসময় কিছু একটা পেয়ে থাকে। মানে গড, মানে প্রাপক। এছাড়া পলিটিশিয়ান হিসেবে নিজেকে কোনো রাজনৈতিক দলে এনগেজ করতে পারি, সেখানে একটা বিশাল অপরচুনিটি সামনে চলে আসে। বড় বড় ব্যবসা শিল্পপতিদের সাথে নিজের পরিচয় হওয়ার একটা বিশাল সুযোগ তৈরি হয়। এখান থেকে নিজের ব্যবসাকে যে কোনো ভাবে ডেভেলপ করা একটা বিশাল একটা অপরচুনিটি তৈরি হয়। যে কোনো পলিটিক্যাল পার্টিতে অনেক বড় বড় ব্যবসা
ব্যবসায়ী, শিল্পপতি এবং আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মানের বিজনেস সব পার্টির সঙ্গে যুক্ত থাকে। তো তাদের ছত্রছায়ায় নিজেকেও কখনো কন্ট্রাক্টর হিসেবে, কখনো ব্যবসায়ী হিসেবে, কখনো লেবার বা নিজের স্কিলকে ইউজ করে, নিজের অ্যাসেটকে ইউজ করে একটা সুযোগ তৈরি করে নেওয়া যায়। বর্তমানে আমরা দেখছি পুরোহিতদেরও ভাতা দেওয়া হচ্ছে। তো মন্দির একটা আয়ের সোর্স হিসেবে গণ্য করা হচ্ছে পুরোহিত ভাতা। তো মন্দির থেকে মন্দিরের সেবা করে, পূজা করে একটা দান পেটিতে সেখানে কিছু শর্ত থাকে, ব্রাহ্মণ হতে হয় ইত্যাদি, বা সকলের একটা সম্মতি নিয়ে, সকলের সম্মতি বা স্বীকৃতির একটা আবেগ ও একটা ভার্বাল স্বীকৃতি, একটা মৌখিক স্বীকৃতির সাপেক্ষে মন্দির চালিয়ে, প্রতিষ্ঠান বানিয়ে সেখান থেকে একটা রোজগারের সুযোগ করা যায়। যেমন আমরা দেখছি অনুকূল ঠাকুরের মাধ্যমে ভালোই রোজগারের বন্দোবস্ত। আমরা যদি পজিটিভ সাইডগুলো, ব্রাইট সাইডগুলো দেখি, আমরা ডার্ক সাইডের দিকে এড়িয়ে চলি, মানে ডার্ক সাইডকে না বলে যদি ব্রাইট সাইডগুলোকে বা পজিটিভ সাইডগুলোকে দেখি, সেখানে ব্যবসা খুব ভালোভাবে মানুষের জীবন চলবার একটা পরিস্থিতি বা সিচুয়েশন তৈরি করা হয়, তৈরি আছে। সেখানে নিজেকে ধর্মীয় প্রতিষ্ঠানে যুক্ত করে অনুকূল ঠাকুরের সদস্য হয়ে সেখানে অনেক বড় বড় শিল্পপতি, ব্যবসায়ীরা যুক্ত আছেন। তাদের আনুগত্য লাভ করে সেখানে একটা ব্যবসায়িক লেনদেন করে উপার্জন করা হয়। এবং তার সাথে একটা মানসিক শান্তি হিসেবে কিছু মতো এগুলো এক ধরনের পাওয়া, লাভ এক ধরনের। এগুলো লাভ, হয়তো টাকাটাই সবসময় সবকিছু হয় না, টাকা ছাড়াও অনেক কিছুই পাই যেগুলো আমরা টাকার হিসেবে লিখতে পারি না। সেগুলো অ্যাকাউন্টসের ভাষায় অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, মানে সম্পত্তি ও দায়। তো এগুলো অ্যাসেটসের মতোই এক ধরনের, এগুলো কোনো দায় নয়। দায় কোনগুলো? আমার দেনা আছে, দেনাটা দায়। মাল কিনেছি, তার পয়সা দিতে হবে, সেটা দায়। লোন নিয়েছি, লোন শোধ করতে হবে, দায়। ভাড়া নিয়েছি, ভাড়া শোধ করতে হবে, এগুলো দায়। পেমেন্ট, লোন পেমেন্ট, ক্রেডিট পেমেন্ট, এগুলো সব দায়ের মধ্যে পড়ছে। এগুলো অ্যাসেটস কোনগুলো? শান্তি পেলাম মনে, পুরনো কোনো বিক্রি করে কিছু টাকা দিয়ে কোনো পুরনো আলমারি পেলাম, কোনো নতুন প্রোডাক্ট পেলাম,
তো সেগুলো অ্যাসেটসের মধ্যে জমি পেলাম, জমি জায়গা সম্পত্তি সব কিছুই হচ্ছে অ্যাসেট, যেগুলোর জন্য আমাদেরকে কারোর কাছে কোনো দায়বদ্ধতার প্রয়োজন এই হাতে একটা মেনটেন্যান্সের খরচ অবশ্যই থাকে। তো মেনটেনেন্স হলো লায়াবিলিটি, এবং যার পেছনে মেনটেন করছি তা হলো অ্যাসেট। এছাড়াও ফ্রুট শপ, ফলের দোকান, মেডিসিন শপ, ফার্মাসিস্ট কোর্স করে তার জন্য একটা কোর্স লাগে, 2 বছরের কোর্স, 2 বছর 3 বছর কোর্স করে মেডিসিন শপ। মেডিসিন শপে একটা হিউজ অ্যামাউন্টের প্রফিট থাকে। বর্তমানে আমরা দেখেছি, শুনেছি, এটা যে কথিত আছে যে মেডিসিনে 95% প্রফিট আর 5% কস্ট, মানে পারচেস 5 টাকায় কেনা হলে 95 টাকা, 100 টাকা দাম হলে তার 95 টাকা লাভ থাকে, 5 টাকা তার কেনা দাম থাকে। কারণ কি, মেডিসিনের একটা এক্সপায়ারি ডেট থাকে, তার কোনো রিটার্ন হয় না, এগুলো ফেলে দিতে হয়, এবং দোকানদারের সেটা রিস্ক থাকে, এবং এই রিস্ককে ডিপেন্ড করে দোকানদার সেখানে একটা দোকানদারের একটা ভালো মোটা টাকা রোজগারের সুযোগ থাকে। এছাড়াও সরকারি লাইসেন্স বানাতে পারলে, মানে পার্টির ক্ষমতা, পার্টির চ্যানেল থাকলে, মদের দোকান, ফরেন লিকার এর সব করে একটা ব্যাপক রোজগার করা যেতে পারে। এর জন্য পার্টির হ্যান্ড বা বড় চ্যানেল প্রয়োজন থাকা অত্যন্ত আবশ্যিক। সবাই পারবে না। ব্যবসাটি যদিও সামাজিক নয় বলে মনে করি, কারণ কি, মদের দোকানে লাভ বেশি থাকলেও এগুলি সমাজের কোনো কল্যাণে কাজে আসে বলে আমার মনে হয় না। হয়তো ডাক্তারের পরামর্শে মদ লাগে মেন্টাল হেলথের ইস্যু বা শারীরিক যে কোনো ইস্যুর কারণে মদ আমাদের প্রয়োজন হয়, কিন্তু সর্বক্ষেত্রে সার্বিকভাবে এর বিশেষ কোনো উপকারিতা সমাজে নেই, এবং এর ব্যাপক নিন্দা করা হয় আমাদের সোসাইটিতে বা নিউজ চ্যানেলগুলিতে। মদ খেয়ে মাতলামি সহ বিভিন্ন রকমের অপরাধজনিত কাজকর্ম চেতনানাশক হিসেবে ইউজ করা হয়। আমাদের চেতনায় এগুলি এফেক্ট করে, বা সেই জন্য ব্যবসাটিকে আমি সাপোর্ট না করলেও এই ব্যবসায় ভালো রোজগার বেশ রয়েছে। এছাড়া কাঁটা, ওয়েট মেশিন, ব্রিজ, ট্রাক, ইন্ডাস্ট্রিয়াল বেল্টে বা রোডের ধারে জায়গা থাকলে বড়, সেখানে সরকারি লাইসেন্স করে কাঁটা মেশিন বসিয়ে রোজগার করার একটা সুযোগ থাকে। এছাড়াও সরকারের উপর ডিপেন্ডেবল কিছু, যেমন কাগজপত্র বানিয়ে, যেমন
পলিউশন সার্টিফিকেট। পলিউশন সার্টিফিকেটের ভ্যালু থাকে 6 মাস। পুরো টাকাটাই একটা প্রফিট হিসেবে বা কমিশন হিসেবে গভর্নমেন্টকে দিতে হয় বা পার্টিকে দিতে হয়, এবং একটা এলাকায় একটা নির্দিষ্ট সংখ্যক পলিউশন সার্টিফিকেটের এজেন্ট থাকে। তো সেখানে জায়গা করে নিতে পারলে খুবই একটা ভালো আয়ের সুযোগ তৈরি হয়। সামর্থ্য থাকলে, যোগ্যতা থাকলে এই ব্যবসাটিও একটি অত্যন্ত লাভদায়ক ব্যবসা। ধন্যবাদ। যতটুকু মনে পড়লো আজ ততটুকুই বললাম। আশা করি ভবিষ্যতে যদি আরো কিছু মনে পড়ে আরো কিছু বলবো। থ্যাংক ইউ।